আমরা জাস্ট ব্যবহার হয়েছি, স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু এতগুলো মানুষের মারা তো দরকার ছিল না। ফার্স্টে আপনারা মানুষের চোখে যে ধুলাপড়া দিয়েছেন, যেটাকে আমরা বিশ্বাস করেছি, এটা এখন ধুলাপড়া হয়ে গেছে। দেশের 18 কোটি জনগণের 16 কোটি জনগণ এটাকে এখন নর্মালি, আপনি একটা রিক্সাওয়ালাকে বলেন, রিক্সাওয়ালা সে কি টাকা খেয়েছে, পয়সা খেয়েছে? আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে আরও একবার। প্রিয় দর্শক এবং শ্রোতা, অনেক দিন পর আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি হৃদয় রয়েছি আপনাদের সাথে এবং আপনি শুনছেন আপনার প্রিয় চ্যানেল ধর্মীয় ধর্ম। দর্শক এবং শ্রোতা, আমার কাছে দুটি ফুটেজ রয়েছে। প্রথমটি আপনারা দেখতেই পেয়েছেন, আর দ্বিতীয়টি হচ্ছে এটি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে, আন্দোলনের নামে জাতির সাথে বেইমানি করেছে বৈষম্য বিরোধী সমন্বয়করা। এখানে আমরা যে মেয়েটিকে এই মুহূর্তে দেখাচ্ছি, তো উনি আসলে এই ছাত্র আন্দোলন অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটাই বলুন না কেন আপনারা, এই আন্দোলনের উনি একজন পার্টিসিপেন্ট। উনি অংশগ্রহণ করেছিলেন, সরকার পতনের জন্য উনি কাজ করেছেন। এই মুহূর্তে এসে ওনার আসলে রিয়াকশন কি, বা উনি আসলে কিভাবে বিষয়টাকে ব্যাখ্যা করবেন, সেটাই আসলে তার মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব। অনেকেই ওনাকে লাল ফিতাওয়ালি বলতেও পারেন, অনেকেই ওনাকে আসলে গালাগালিও করতে পারেন, বাট আমার মনে হয় ওনার কথাগুলো একটু শুনে নেওয়া উচিত, যে এইরকম রিয়েলাইজেশন বা এই যে অনুতপ্ত হওয়া, সেই অনুতপ্ত হওয়াটাকে আমরা সম্মান করি এবং আমরা মনে করি প্রত্যেকটা মানুষ যারা এই আন্দোলনে জুলাই বিপ্লবে, চিটিং বিপ্লবে আসলে পার্টিসিপেট করেছিলেন, প্রত্যেকটা মানুষ আসলে অনুতপ্ত, কারণ তারা যে ভুল করেছে সেই ভুলের মাসুল সারা জীবনেও শোধ করতে পারবে না। চলুন আমরা তার মুখ থেকে প্রথমেই একটু শুনে নেই, তারপরে আমার কাছে যে ফুটেজটি রয়েছে এইটা আমি এখানে কিছুক্ষণ পর আসবো। 16 কোটি মানুষের ভাবনা কি, সেই ভাবনার রিপ্রেজেন্ট একজন ব্যারিস্টার উনি করছেন। আমরা সেই জায়গাটাতে কিছুক্ষণ পর আসবো। তো আমি রিকোয়েস্ট করবো সাথে থাকার জন্য। তার আগে আমরা চলুন এই প্রথম ফুটেজটি আসলে একটু শুনে নেওয়া যাক। যখন আন্দোলনটা করেছি তখন কিন্তু আমাদেরকে বলা হয় নাই যে আমরা নতুন দল তৈরি করব, ঠিক আছে? এটা আপনারা জানতেন কি? আপনার প্রেস লোক, আপনারা জানতেন? আমি আপনাকে কোশ্চেন করলাম, আপনারা জানতেন যে আমাদের নতুন কোনো দল হবে? এটা আমরা জানতাম না। যখন আমরা আন্দোলন করেছি তখন আমার মনে হয়েছে যে আমরা যে আন্দোলনটা করছি এটা হচ্ছে আমাদের আমাদের কিছু কিছু দাবি আছে যেটা আমাদের পূরণ করতে হবে, এই জন্য আমরা আন্দোলন করছি। এই জন্য অধিকাংশ কেউই জানতো না। আমার ছোট 4 বছরের ভাই বোনেরা আন্দোলনে গেছে, ছোট পিচ্চি বাবা মারা গেছে, ঠিক আছে? এরা কি জানতো যে আমাদের নতুন দল হবে? আমরা তো জানতাম না যে আমাদের নতুন দল হবে। এটা যদি তারা আমাদেরকে আগে বলতো যে আমরা আন্দোলনটাকে রাজনৈতিক পর্যায়ে দেখছি, আমরা কখনোই আন্দোলনে যেতাম না। অ্যাটলিস্ট কে যেত কি না যেত, আমি অ্যাটলিস্ট যাইতাম না। আপনারা ইতিমধ্যে যেটা শুনতে পেয়েছেন সেটা হচ্ছে, এই মেয়েটি বলছে যে আন্দোলনটি যদি রাজনৈতিক এটা তারা বুঝতে পারত তাহলে কোনোভাবে সে আন্দোলনে যেত না। মজার ব্যাপার হচ্ছে যে এই আন্দোলনের মধ্যে যারা এজেন্টশিপ নিয়েছে, বিশেষ করে জামাত, একই সাথে বিএনপি এবং কিছু রাজাকার বাহিনী, তারা মানুষজনকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করেছে এবং সেই অবুঝ, গরিব, দুস্থ সেই সমস্ত মানুষজনকে ভুলভাল বুঝিয়ে, বিশেষ করে গরিব মানুষজনকে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে আপনারা কম খরচে চাল ডাল কিনতে পারবেন, কম খরচে খাওয়া দাওয়া করতে পারবেন, এটা বোঝানো হয়েছে আসলে গরিব মানুষদেরকে। আর যারা এই স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বোঝানো হয়েছে যে এখানে চাকরির যে সংকট আসলে দেখা যায়, যে কোটার মাধ্যমে অনেকে চাকরি পেয়ে যায়, বাট মেধাবীরা অনেকের সময় আসলে চাকরিটি পায় না। এইভাবে আসলে চাকরির যে লোভ সেটা দেখিয়ে আসলে স্টুডেন্টদেরকে ম্যানিপুলেট করছে। এবং যখন আসলে দেখা গিয়েছে যে অনেকগুলো স্টুডেন্ট আসলে মারা গিয়েছে, সেটা ডেফিনেটলি থার্ড পার্টির মাধ্যমে মারা গিয়েছে। আমি সম্ভব হলে এখানে একটি ফুটেজ জুড়ে দিব, যেখানে লক্ষ্য করা যাচ্ছে যে স্পষ্টভাবেই একজন হুজুর সাইড থেকে আসলে গুলি করেছে, এবং এইভাবে যখন গুলি করে বেশ কয়েকটা ছাত্রকে মেরে ফেলা হয়েছে, তখন এই যে একটি ট্রাম্প কার্ড আসলে খেলা হয়েছে, যে ছাত্রদেরকে মারতেছে সরকার, সুতরাং এটা একটা ভিন্ন ভাইব আসলে তৈরি হয়েছে এবং বিষয়টা এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যে এই সরকার ছাত্রদেরকে মেরে ফেলতেছে, সুতরাং সমস্ত ছাত্র এক হয়ে এই সরকারের বিরুদ্ধে কাজ করতে শুরু করো। তখনই আসলে দেখা গিয়েছে যে সমস্ত বাচ্চারা আসলে 5ও
পাস করেনি, বিশেষ করে ক্লাস 1-2-তে পড়ে সেই সমস্ত বাচ্চারা আসলে মাঠে নেমে এসছে, যার ফলে আন্দোলনটা আরও বেগবান হয়েছে। আর আমি শুরুতেই বলেছি যে গরিব মানুষ বা রিক্সাওয়ালা শ্রমিক যারা রয়েছে তাদেরকে কীভাবে ম্যানিপুলেট করেছে, এই খাবারের লোভ দেখিয়ে বা কম খরচে খাওয়া দাওয়া করতে পারবে এই ধরনের সুবিধা তাদেরকে দেওয়া হবে বলেই কিন্তু তাদেরকে আন্দোলনে নিয়ে আসা সম্ভব হয়েছে। আর এই ধরনের তরুণীদেরকে আসলে ম্যানিপুলেট করেছে যে দেখো আমাদের ভাইদেরকে মারতেছে, আমাদের স্টুডেন্টদেরকে মারতেছে, সুতরাং তোমরা আসো আন্দোলনে পার্টিসিপেট হও। এইভাবে আসলে সমস্ত মানুষজনকে ম্যানিপুলেট করেছে, ব্রেইন ওয়াশ করেছে, করে আন্দোলনের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে। এখন এই যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন, উনি কেন আসলে খেপলেন? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, বিশেষ করে হাসনাত, সার্জিস বা নাহিদ, যাদের কথাই আপনারা বলুন না কেন, তারা সবগুলোই কিন্তু ধান্দাবাজ এবং প্রত্যেকটা ছাত্রই যারা আসলে আগে পকেটে কোনো পয়সা ছিল না একটি চা খাওয়ার জন্য, একটি রুটি খাওয়ার জন্য, সেই ছেলেদের পকেটে এখন লাখ লাখ কোটি কোটি টাকা কিভাবে আসতেছে, এটা হচ্ছে তারা কমপ্লিটলি এই আন্দোলনটিকে রাজনৈতিকভাবে মোড় ঘুরিয়েছে এবং তারা নিজেদের পকেট কীভাবে ভারী করবে সেই ফায়দা, সেই ফন্দি আটতে শুরু করেছে, যার ফলে আপনারা এনসিপি বা সামথিং লাইক দ্যাট এই ধরনের একটি রাজনৈতিক দল কিন্তু তারা গঠন করেছে যেখানে তারা নেতৃত্ব দেবে। এবং সার্জিস তো অলরেডি তাদের সাঙ্গপাঙ্গ বা গ্যাং নিয়ে বিভিন্ন জায়গায় যাচ্ছে, ভ্রমণ করছে এবং ভোট কালেকশন করছে, এবং ভাবখানা এমন যে সে এই মুহূর্তে মন্ত্রী হয়েই গিয়েছে বা এমপি হয়ে গিয়েছে। তো দেখা যায় যে তারা দাবি করতেছে সংসদের 300 আসন, সার্জিস কিছুদিন আগে দেখলাম দাবি করলো যে সংসদের 300 আসন তারা হচ্ছে ভাগিয়ে নেওয়ার মতো ক্ষমতা রাখে, এই ধরনের কথাবার্তাও বলছে। সুতরাং আন্দোলনটা বৈষম্য বিরোধী আন্দোলন অথবা কোটা বিরোধী আন্দোলন সেইটাতে কিন্তু কোনোভাবেই আর নেই। আপনারা যদি একটু কম্পেয়ার করেন তাহলে দুইটা আন্দোলনের যেই আসলে সরলরেখা ছিল, সেই সরলরেখা দুটি ভিন্ন পথে আসলে সমান্তরালভাবে চলে গিয়েছে, কোনোভাবে একত্রিত হওয়ার কোনো পসিবিলিটি কিন্তু নেই আজীবন চললেও। তো শোনা যাক এই ছাত্রী আসলে আর কি বলে, যিনি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী ছিলেন বা আন্দোলনকারী ছিলেন। আমরা তার মুখ থেকে আর একটুখানি শুনতে চাই, দেখা যাক আর কি বলেন উনি। ঠিক আছে, যে আমি তো এখানে নিজের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আন্দোলনে যাচ্ছি না, আমার দেশের জনগণের মানুষের লাশ পড়ছে, রক্ত ঝরছে, এই জন্য আমি আন্দোলনে গেছি, যেখানে আমার মনে হয়েছে যে দেশের মানুষের পাশে আমার দাঁড়ানোটা উচিত। তো এইখানে যে এই টোটাল বিষয়টাকে যে আমরা টোটাল একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিয়ে রাজনৈতিক পর্যায়ে নিয়ে যাব, এটা তো আমরা কেউ কখনো চিন্তাও করিনি। আমরা জাস্ট ব্যবহার হয়েছি, স্টুডেন্টদের শুধুমাত্র ব্যবহার করা হয়েছে। এই যে নির্বাচনে দাঁড়ানোর জন্য কি তাহলে আমাদের ব্যবহার করলো, আমাদেরকে যে আন্দোলন করালো, কেন করালো? এখানে শুধু শুধু এতগুলা মানুষ মারা তো দরকার ছিল না। এই যে রাস্তায় এতগুলা মানে লাশ পড়লো, শুধু শুধু হুদাই পড়লো, তো আপনারা নির্বাচন করবেন, আপনারা স্টুডেন্ট, আপনাদের এখনো নির্বাচন দেখলাম যে অমুক সংসদ অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, ওইটা অমুক জন অমুক আসন থেকে দাঁড়াচ্ছে, এটা কেন? মানে আপনাদের নির্বাচন করার ইচ্ছা ছিল, আপনারা সেটা যদি এত হ্যাডম থাকতো, আপনাদের বুকে যদি সাহস থাকতো, তাহলে আপনারা নিজেরা রাস্তায় নেমে আপনারা নিজেরা এদিকে করতো। স্টুডেন্টদের ব্যবহার করার তো কোনো দরকার ছিল না এখানে। একেবারে স্পষ্ট এবং ক্লিয়ারভাবে উনি বললেন যে স্টুডেন্টদেরকে আসলে ব্যবহার করা হয়েছে। এবং আপনারা যেমনটি দেখে থাকেন যে কলা খাওয়ার পরে কলার যেই বাঘল অথবা কলার যে ছোকলা থাকে সেটাকে ফেলে দেওয়া হয়, ঠিক একইভাবে সেমভাবে এই স্টুডেন্টদেরকে তারা ব্যবহার করে ফেলে দিয়েছে। এখন এই মুহূর্তে তাকিয়ে অর্থাৎ 2024 বা 25 যেই সালটি আসলে পেরিয়ে এসছে, এখানে এসে আপনি দাঁড়িয়ে একটু পেছন দিকে তাকান, দেখুন মেয়েদের স্বাধীনতা, মেয়েদের যে চলা ফেরার যে একটি স্বাধীনতা ছিল সেটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এই ধরনের মেয়েরাই কিন্তু আসলে এই আন্দোলনের মধ্যে ঢুকেছিল এবং ঢোকার পর তারা বাজেভাবে প্রতারিত হয়েছে, এমনভাবে প্রতারিত হয়েছে পৃথিবীর ইতিহাসে মনে হয় না এই ধরনের কোনো চিটিং বিপ্লব ইতিমধ্যে পৃথিবীর কোথাও হয়েছে, আমার জানা নেই। তাদেরকে ব্যবহার করেছে এবং তারা এখন রাজনৈতিকভাবে এক একজন নেতা হয়ে গিয়েছে, সংসদ নির্বাচন করবে, আর স্টুডেন্টদেরকে ব্যবহার করেছে, এটা স্পষ্টভাবে উনি বললেন। দর্শক এবং শ্রোতা, এই যে ছাত্রীর যে রিয়েলাইজেশন সেটাকে আমি সম্মান করি এবং শ্রদ্ধা করি। প্রত্যেকটি ছাত্রই আসলে তাদের মৌলিকভাবে এই ধরনের ধারণা পোষণ করছে, যদিও অনেকে আসলে মুখ খুলতে পারছেন না, বিকজ মুখ খুললেই তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের উপর হামলা করা হচ্ছে এবং আওয়ামী লীগের দোষর বলে তাদেরকে পেটানো হচ্ছে, তাদের বাড়িঘর থেকে তাদেরকে বের করা হচ্ছে, বাড়িঘরদের আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হচ্ছে। এ ধরনের নৃশংস নির্যাতনের শিকার হওয়ার যে ভয়, সেই ভয় থেকে আসলে তারা মুখ খুলতে পারছে না। তবে দু একজন মুখ খুলছেন, তাদের মধ্যে উনি হচ্ছেন একজন, যে আমরা আন্দোলন করে ভুল করেছি, আন্দোলনটি এমনভাবে
প্রতারিত করবে তাদেরকে, সেটা তারা কখনোই আসলে চিন্তা করেনি। বাই দ্য আদার হ্যান্ড আমার কাছে যেটি ফুটেজ, আরেকটি যে ফুটেজটির কথা আমি আসলে প্রথম থেকে আপনাদেরকে বলছিলাম, সেই ফুটেজটি কিছুক্ষণের জন্য আমি আসলে প্লে করতে চাই এখানে। চলুন একটু দেখা যাক এখানে এই নারী ব্যারিস্টার আসলে কি বলেন। আমরা অল্প একটু শোনার চেষ্টা করব। এখানে ওনাকে আসলে প্রশ্ন করা হয়েছিল, আমি যতদূর প্লে করেছি প্রাথমিক পর্যায়ে, সেটা হচ্ছে যে আপনি কি শেখ হাসিনার বিচার চান কিনা, বা বিচারিক প্রক্রিয়ার ব্যাপারে আপনার আসলে দৃষ্টিভঙ্গি বা ধারণা কী। তখন এই ব্যারিস্টার কী বলে আমরা সেটার উত্তরটি একটু জাস্ট ওনার মুখ থেকে শোনার চেষ্টা করছি। প্রশ্নটা সরাসরি করছি, আপনি সরাসরি হ্যাঁ আমি সরাসরি উত্তর দিলাম। আপনি যে হাসিনার যে হুকুমদাতা হিসাবে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, আপনি কি হাসিনার বিচার চাচ্ছেন কিনা? না, বিচার আমি ওভাবে চাইতে পারবো না, বিচার চাইতে পারবো না। এই জন্য পারবো না কারণ এখানে আপনারা অনেক গরমিল দেখিয়েছেন। ফার্স্টে আপনারা মানুষের চোখে যে ধুলাপড়া দিয়েছেন, যেটাকে আমরা বিশ্বাস করেছি, এটা এখন ধুলাপড়া হয়ে গেছে। দেশের 18 কোটি জনগণের 16 কোটি জনগণ এটাকে এখন নর্মালি, আপনি একটা রিক্সাওয়ালাকে বলেন, রিক্সাওয়ালা সে কি টাকা খেয়েছে, পয়সা খেয়েছে, সেও এখন এই ধুলাপড়ায় আর বিশ্বাসী না। চোখের সামনে যে লোকগুলোর হত্যা করা হলো তার অর্ডারে, এটা কি মিথ্যা? না, এটা চোখের সামনে কিভাবে তার অর্ডারে করা হয়েছে? আপনি না জাতিসংঘ কিভাবে প্রুভ করে? যে বুলেটগুলি বেরোচ্ছে, যে বুলেটগুলি বের হয়েছে, সেই বুলেটগুলি তো আর হাসিনার ওই লোকজনের ইয়ে থেকে 0 পয়েন্ট কত যেন বুলেট, এটা তো পুলিশের কাছে থাকে না। এটাই বা আপনি এত হলাও করে কিভাবে বলেন? না, এটাই বা আপনি হলাও করে কিভাবে করেন? অনেক ভিডিও আছে যেখানে দেখা হয়েছে যে আপনার পাশ থেকে গুলি করে চলে গেছে। এইটার কি উত্তর দেবেন? এটা আপনার কাছে আমার কোশ্চেন, এটার কি উত্তর দিবেন? আর আবু সাইদ, সে বারবার দেখানো হয়েছে সে নেশাগ্রস্ত ছিল, তাকে একবার দেখা হচ্ছে সে আবার ওঠে, কোনো সুস্থ মানুষ তো করতে পারে না। আর তাকে নিয়ে হসপিটালে না গিয়ে আপনি অন্য কোথাও কেন চলে গেলেন? এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে এর আগেও বেশ কয়েকবার কথা বলেছি, যেখানে দেখানো হয়েছে যে আবু সাইদের যে মৃত্যু সেটা কীভাবে ঘটেছে, এবং আবু সাইদকে আসলে গুলির মাধ্যমেই কি হত্যা করা হয়েছে, বা গুলির মাধ্যমেই সে কি মৃত্যু বরণ করেছেন? নো, উত্তরটি হচ্ছে তাকে যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন বেশ কয়েকবার তার মাথা মাটিতে বা পাখায়, ফ্লোরের মধ্যে আঘাত খেয়েছিল। একই সাথে সে নেশাগ্রস্ত ছিল, সে বারবার উঠছিল এবং পুলিশের দিকে হাত উঁচু করে তাক করে বলছিল যে আমাকে গুলি করেন, এবং তার মাথার পেছনের দিকে কিন্তু আসলে রক্ত পড়ছিল। সেই আবু সাইদের যে রহস্যজনক মৃত্যু, সেটা নিয়ে আপনারা যদি একটু গুগল করেন তাহলেও অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আর এগুলো নিয়ে ইতিমধ্যে আমরা অনেকবার আলোচনা করেছি, নতুনভাবে এখানে আলোচনা করছি না। আর গুলির যে ব্যাপারটা, সাইড থেকে যে সমস্ত ছাত্রদেরকে আসলে গুলি করা হয়েছিল, যেগুলো বলা হয়েছে পরবর্তীতে যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, সাইড থেকে গুলি করা হয়েছে, আওয়ামী লীগের বিভিন্ন নেতারা গুলি করেছে, সে কমপ্লিটলি আসলে মিথ্যে কথা। কারণ এই গুলিগুলো করা হয়েছে সাইড থেকে জামাতের এবং বিএনপির কর্মীরা আসলে গুলিটি চালিয়েছে, এবং গুলি করে ওই স্টুডেন্টদেরকে হত্যা করে তারপর এটার দায় কমপ্লিটলি চাপানো হয়েছে শেখ হাসিনার সরকারের উপর। এটা আপনারা অলরেডি জানেন, এটা নিয়ে নতুনভাবে এক্সপ্লেন করার কিছু নেই। এবং শেখ হাসিনার বিচারের তো প্রশ্নই উঠে না, কারণ উনি কোনো অপরাধই করেনি। আর এরপরে ফার্স্ট যে ছেলেটা মারা গিয়েছে, ওর নাম এখন মনে পড়ছে না, সে আবার কিভাবে ফেরত আসলো বলেন? এই কথাগুলো আপনি আমাকে বলেন। যেখানে হচ্ছে গিয়ে আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও আপনি এত কাহিনী আপনারা করলেন, আওয়ামী লীগের লোকজন এখন সব হচ্ছে কারাগারে, যেখানে পাচ্ছেন ধরে ফেলছেন, যেখানে পাচ্ছেন যা মন চায় তাই করছেন। তো আপনারা কিভাবে এত শিওরলি বলেন যে শেখ হাসিনা এই কাজগুলি করেছে? আর ফ্যাসিস্ট যদি হবে তাহলে তো সবাইকে ধরে ফেলার কথা। সে চাইলে ওইখানে ধরে ফেলতে পারতো, সে যদি ফ্যাসিস্ট হতো এবং সে যদি এই আন্দোলনের চাইতো যে এরা মারা যাক, এরা শেষ হয়ে যাক, এটা সে তো তখনও সে ক্ষমতায় ছিল কিনা? তো কয়েক প্লাটান আর্মি যদি ওইখানে ঘেরাও করতো, কে বাঁচতো? কেউই তো বাঁচতো না। আপনি আমার এই যুক্তিটা খণ্ডন করে দেন। সে তখনও ওই এই দেশের প্রাইম মিনিস্টার ছিলেন এবং স্টিল নাও সে বাংলাদেশে ছিলেন। কথা তো তখন কেউ শুনে না। হ্যাঁ, না তখন কেউ শুনে, স্টুডেন্টরা শুনে না, কিন্তু তার যে মন্ত্রী পরিষদ, তার যে পুলিশ বাহিনী, তার যে আর্মি, সবাই শোনে। না দিস ইজ এ গ্রেট লজিক, এবং আমার মনে হয় না এটার কোনো উত্তর কেউ দিতে পারবে। কারণ হচ্ছে যে শেখ হাসিনা যদি স্বৈরাচারী হতেন বা স্বৈরাচার আচরণ করতেন, তাহলে তো ডেফিনেটলি যে সমস্ত টুকাই ছাত্ররা বেরিয়ে এসেছিল তাদের প্রত্যেকটাকে আসলে লাশ বানিয়ে পাঠাতে পারতেন, রাইট? এক্স্যাক্টলি, উনি প্রত্যেকটা স্টুডেন্টকে লাশ বানিয়ে কবরে পাঠাতে পারতেন। বাট উনি স্বৈরাচারী না, যার ফলে কিন্তু এটা করেন নাই। উনি যদি ওই আচরণটা করতেন যে প্রত্যেকটা যেগুলো আসলে বেরিয়ে আসতেছে, যেগুলো তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বা ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে, প্রত্যেকটাকে সরিয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা যদি উনি মিনিমাম করতেন বা বিন্দু পরিমাণে করতেন, তাহলেও কিন্তু একটাও কিন্তু বেঁচে থাকতে পারতো না এবং প্রধানমন্ত্রী ঠিক ক্ষমতায় এখনও পর্যন্ত থাকতে পারতেন। তো উনি যেহেতু স্বৈরাচারী না, এখন প্রশ্ন হচ্ছে স্বৈরাচারী আচরণগুলো কী কী।
স্বৈরাচারী আচরণই হচ্ছে যে নিজের যে অস্তিত্ব, নিজের যে ক্ষমতা সেটা ধরে রাখার জন্য সমস্ত বল প্রয়োগ করা। সেটা নৈতিক হোক, অনৈতিক হোক, ইতিবাচক হোক, নেতিবাচক হোক, যে কোনো পন্থায়, যে কোনো উপায়ে তার নিজের যে ক্ষমতা সেটাকে ধরে রাখার জন্য সমস্ত বল প্রয়োগ করাই হচ্ছে স্বৈরাচারী আচরণ। সেটা কি শেখ হাসিনা করেছে? না, করেননি, উনি কোনোভাবেই করেননি। সুতরাং আপনি তো কোনোভাবেই স্বৈরাচারী ওনাকে বলতেই পারেন না। এটা হচ্ছে একটি লজিক, এবং সেটার উত্তর এখানে যে সমস্ত রাজাকাররা এতক্ষণ শুনেছেন তারাও চালিয়ে দিতে পারেন। আর আমার প্রিয় বন্ধু এবং প্রিয় দর্শক যারা এখানে শুনেছেন এতক্ষণ, তারাও চাইলে মন্তব্যের ঘরে আপনাদের মন্তব্য আমাদের কাছে জানাতে পারেন। স্বৈরাচার বলে যেভাবে আখ্যায়িত করা হয়, স্বৈরাচার কি আসলেই উনি ছিলেন নাকি না? প্রিয় দর্শক এবং শ্রোতা, অনুষ্ঠানের বাকি অংশ নিয়ে আমি হয়তো নেক্সট কোনো এপিসোডে আলোচনা করব। সময় স্বল্পতার জন্যে আজকে আর দীর্ঘায়িত করলাম না। আগামী কোনো একটা অনুষ্ঠানে হয়তো বা আবারও আপনাদের সম্মুখে কথা বলার জন্য হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ থাকবেন। সবার প্রতি শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে হৃদয় খান এখান থেকে সাইন আউট হচ্ছি। কথা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার, টাটা।